যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে যেতে না যায় তবু সে পথে বারে বারে আসি। ও যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। বোবা মনে আমি স্বপ্ন দেখি, মুখে কিছু পারি না তো বলিতে। আমার মনে আশা আসে শুধু আমাকে ধরিতে। বোবা মনে আমি স্বপ্ন দেখি, মুখে কিছু পারি না যে বলিতে। আমার মনে আশা আসে শুধু আমাকে ধরিতে। আমি যে আঁখি জলে ভাসি, কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। হাত বাড়িয়ে যাকে ধরতে গেলাম সে তো কবু এসে ধরা দিল না। আমার মালা ধুলোতে লুটাই সে তো কবু হাতে তুলে নিল না। হাত বাড়িয়ে যাকে ধরতে গেলাম সে তো কবু এসে ধরা দিল না। আমার মালা ধুলোতে লুটাই সে তো কবু হাতে তুলে নিল না। পরাণে বাজে করুণ বাঁশি, কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। ও যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালির এবছরের মতন শেষ পর্ব। হ্যাঁ, আজ আমরা 286তম পর্বে এসে উপস্থিত হয়েছি। আর হাতে গোনা দিন, আগামী রবিবার আমাদের 4র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলন। সেদিন আমরা হাত ধরাধরি করে সবাই একসাথে আলাপ পরিচিতি সারব। হবে গান, গল্প, আড্ডা, পরিচিতি, আরও অনেক কিছু। তাই এবছরের মতন আজকে শেষ পর্ব। বিষয় ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। আপনাদের চিঠিপত্র সম্পাদনা করেছেন মাননীয় সৌমেন্দ্রনাথ জানা। চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে রুনুদি আর পলাশ। বন্ধুরা, একটি ঘোষণা করছি অনুষ্ঠানের শুরুতেই। 2024-25 সালের রেডিও জংশন নিবেদিত পত্রালির চিঠির বিষয় ও সেরা পত্রকারদের নাম, যাদের আমরা সম্মানিত করব আমাদের আসন্ন সাহিত্য সম্মেলন শ্রীরামপুর IMA ভবনে।
আমাদের এবছরের প্রথম বিষয় ছিল আমরি বাংলা ভাষা। সেরা পত্রকার আসিয়া খাতুন। দ্বিতীয় বিষয় ছিল প্রেমের জোয়ারে। সেরা পত্রকার চঞ্চল চৌধুরী। এর পরের বিষয় ছিল খুনসুটি। সেরা পত্রকার বীরেন্দ্রনাথ সাহু। পরের বিষয় বেলা শেষে। সেরা পত্রকার লক্ষণ দাস ঠাকুরা। 5 নম্বর বিষয়ে ছেড়ে দে মাকে দে বাঁচি। সেরা পত্রকার মঞ্জলি দাস। 6 নম্বর বিষয়ে বহুরূপী। সেরা পত্রকার অনিতা চৌধুরী। ভোটরঙ্গ বিষয়ের সেরা পত্রকার হয়েছিলেন মীনাক্ষী দাস। ছুটি ছুটি পর্বের সেরা পত্রকার অঞ্জলি সেনগুপ্ত। বিষয় কতদিন দেখিনি তোমায়। সেরা পত্রকার মিনতি চট্টোপাধ্যায়। সবুজ পৃথিবী এই বিষয়ে সেরা পত্রকার কানন কুমার মুখোপাধ্যায়। আমাদের 11 নম্বর বিষয় ছিল শাওন রাতে যদি। সেরা পত্রকার সত্যব্রত দত্ত। পরের বিষয় মেলার মজা। সেরা পত্রকার হয়েছিলেন ফুলকুমার বেরা। যাও পাখি বলতারে এই বিষয়ক সেরা পত্রকার মিঠু মণ্ডল। 91 বিষয়ক সেরা পত্রকার দিলীপ কুমার চন্দ্র। আমি শ্রী শ্রী ভজহরি মান্না বিষয়ের সেরা পত্রকার তিস্তা বেজ। পরের বিষয় ছিল রেলগাড়ি। সেরা পত্রকার বিশ্বনাথ বন্ধু। বিষয় এসেছে শরৎ। সেরা পত্রকার ঝর্ণা দত্ত। স্বাদ আর সাধ্য। সেরা পত্রকার ফিরোজা বেগম হুগলি। বিদায় বেলায় সেরা পত্রকার নাসিমা বেগম বুলু। আলোর উৎসব বিষয়ক সেরা পত্রকার শিবপ্রাসাদ। বিষয় মিলন হবে কতদিনে। সেরা পত্রকার মিতুল ঘটক। ছাদবাগান বিষয়ক সেরা পত্রকার বিধানচন্দ্র সান্যাল। সোয়েটার বিষয়ের সেরা পত্রকার মাননীয়া দীপা বাগচি। ঘুড়ি লাটাই বিষয়ের সেরা পত্রকার ডাক্তার প্রদীপ কুমার দাস। ও এই পক্ষের যে বিষয় ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তার নাম ঘোষণা হবে আজকের অনুষ্ঠানের শেষে। 25টি বিষয়ের 25 জন সেরা পত্রকারের নাম আমরা করলাম। আপনাদের সাদর আমন্ত্রণ 2025-এর চতুর্থ বর্ষীয় রেডিও জংশন সাহিত্য সম্মেলনে আপনাদের আমরা স্মারক সম্মানে ভূষিত করব। আপনারা পাচ্ছেন রাধারানী দত্ত স্মৃতি স্মারক। চলুন সরাসরি চলে যাব আজকের চিঠি পাঠের আসরে। প্রথম চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী, আমার বাড়ির পাশ দিয়ে শিলাবতী নদীর কুলু কুলু স্বরে বয়ে চলেছে আপন মনে, আপন গতিতে, আপন ছন্দে। তার এই চলার ছন্দ বড় মনোমুগ্ধকর, বড় মধুর। কিন্তু জোয়ার ভাটার কালে বা বন্যার সময়কালে তার রুদ্রমূর্তি প্রাণে কাঁপন ধরায়। সেই কোন আদিকাল থেকে নদী বয়ে চলেছে ক্লান্তিহীন, শান্তি, নিরলস ভাবে। তার এই চলার কোনো শেষ নেই। নদীমাতৃক আমাদের এই দেশে নদী আমাদের প্রভূত উপকার করে থাকে। নদী আমাদের বেঁচে থাকার প্রধান উপকরণ, খাদ্য যোগায়। আবার কত মানুষ এই নদীকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে। জেলে ডিঙি নৌকোয় চেপে জাল নিয়ে বেরিয়ে পড়ে। তারপর দীর্ঘ সময় পর নানা রকম মাছ ধরে নিয়ে আবার ফিরে আসে। ওই মাছ বাজারে বিক্রি করে তার সংসার চলে। মাঝি নৌকো করে মানুষজনকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে গিয়ে রুজি রোজগার করে তার সংসার চালায়। কিন্তু বর্তমানে নদীর নাব্যতা বহুল পরিমাণে হ্রাস পাওয়ায় এখন আর ওই নদীতে লঞ্চ চলে না। নইলে আগে লঞ্চ চলতো, আর ওই লঞ্চে করে অনায়াসে কলকাতায় যাওয়া সম্ভব হতো। কিন্তু বর্তমানে তা আর হয় না। সারা বছর মোটামুটি শ্রান্ত থাকলেও বর্ষায় শিলাবতী কানায় কানায় ভরে ওঠে। বেশি বৃষ্টি হলে দুকুল ছাপিয়ে জল বাজারে ঢুকে পড়ে। বিপুল পরিমাণ দোকানের একতলা ডুবিয়ে দেয়। মানুষজন ভীষণ অসুবিধায় পড়ে। 2017 সালে আমি নিজের চোখে নদীর ধ্বংসাত্মক রূপ দেখেছি। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নদী তীরে এক বিশাল বাড়িকে আমি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে দেখেছি। তারপর ওই জল গড়িয়ে এসে আমাদের হাই রোড ডুবিয়ে, বাড়ির একতলা ডুবিয়ে, হাসপাতালের একতলাতে জল কম করে 2-3 সপ্তাহ দাঁড়িয়েছিল।
রাস্তায় বাসের বদলে চলেছিল ডিঙি। পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্তালি, নদী মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীনকাল থেকে মানব সভ্যতার বিকাশ ঘটে নদীর তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে। যুগ যুগ ধরে মানুষের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করে বা উঁকি দেয়, এই নদীর উৎস কোথায়, কোথা থেকে তার উৎপত্তি, কার সাথে তার মিলন ঘটেছে। আসলে এই কৌতূহলের উৎস হলো মানুষের জীবনের সাথে নদীর উৎস ও চলার গতিপথের মিল। নদীর মতো মানুষের জীবন চড়াই উতরায়ে ভরা। জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব কিছুই নদীতে বহমান জল স্রোতের মতো আসে। কখনো সে প্রবল বেগে আসে, কখনো তার বেগ কম হয়। নদীর কূলের মতো জীবন নদীও এক কূলকে আনন্দে ভরিয়ে তোলে তো অন্য কূলকে দুঃখে ভরিয়ে দেয়। জীবন নদীর এই কূল ভাঙাভাঙির খেলাটা বাস্তবে নদীর 2 কূল ভাঙা গড়ার সাথে মেলে। আসলে জীবন নিজেই একটা বহমান নদীর ধারা, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে চলে। নদীর চলার মধ্যে জীবনের ছন্দকে খুঁজে পায় বলেই নদী নিয়ে আমাদের মনে এত জিজ্ঞাসা, এত কৌতূহল। তাই তো নদীর প্রবাহমান ধারার মধ্যে থেকে নিজেদের জীবনের উত্তর খোঁজার চেষ্টা করি। এই কারণে মানব জীবনে নদী ও জীবন সম্পৃক্ত হয়ে একাকার হয়ে উঠেছে জীবন জিজ্ঞাসার অংশ। নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা সহ চিঠিখানি পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবার চিঠি পড়ব বিমান চন্দ্র মল্লিক মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন সুরিপাড়া, পোস্ট বোলপুর, জেলা বীরভূম, সূচক 731204 থেকে। নদী তোমার বহমান স্রোতধারার সাথে সাথেই জীবনের ধারা ও সময়ের ধারা পরিবর্তিত হয়ে চলেছে। তুমি কত বহমান ঘটনার সাক্ষী হয়ে আছো। তোমার পবিত্র ধারায় অবগাহন করে পবিত্র হয়েছি, দেহ মন শুদ্ধ করেছি। তোমার পবিত্র ধারা দিয়ে আমাদের জমিকে শস্য শ্যামলা করে তুলেছি। তোমার পবিত্র জল পান করে পশু পাখি বেঁচে আছে। তোমার 2 পাড়ের গাছপালায় আশ্রয় নিয়েছে কত পশু পাখি। মানুষের জীবনে যেমন ভাঙা গড়া আছে, তেমনি ভাঙা গড়াই তোমার খেলা। তুমি যেমন একদিকে সমৃদ্ধ জনপদ, কৃষিক্ষেত্র গড়ে তোলো, তেমনি সমৃদ্ধ গ্রাম নগর তোমার স্রোতের আঘাত সহ্য করতে না পেরে তোমার বুকে তলিয়ে যায়। বন্যার সময় যেমন তোমার 2 পাড়ের সবকিছু ভাসিয়ে নিয়ে যাও, তেমনি 2 পাড়ের জমিতে পলি সঞ্চয় করে ফসলের উৎপাদন বাড়িয়ে তোলো। মাঝে মাঝে ভাবি মানুষ কত স্বার্থপর। তোমার বুক থেকে তুলে নিচ্ছে বালি মাটি, তোমার বুকে বাঁধ দিয়ে তোমার গতিপথ মন্থর করে দিচ্ছে। কলকারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ, শহরাঞ্চলের নর্দমার নোংরা জল, মৃত মানুষ ও পশু তোমার বুকে ফেলে তোমার পবিত্র জলধারাকে ক্রমশ দূষিত করে তুলছে। এর ভয়ানক ফল যে মানুষকে ভোগ করতে হবে তা হয়তো এখনো পর্যন্ত মানুষ বুঝতে পারছে না। চিঠি শেষ করেছেন বিমান চন্দ্র মল্লিক। চিঠিটি পাঠিয়েছিলেন সুরিপাড়া, পোস্ট বোলপুর, জেলা বীরভূম, সূচক 731204 থেকে। এবারে পড়ব বাসুদেব মণ্ডলের চিঠি, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, ভারী সুন্দর বিষয়, কত কালের মন উচ্চাটন করা সুরের দোলা হেমন্ত মুখোপাধ্যায়ের সেই কালোজয়ী গান। গ্রামগঞ্জে মাইকে শোনা যেত
ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? অনেককাল আগে নদীর জড়ের খেতে খড়ের দোচালা কুড়ে ঘরে বিশ্রাম করতাম, সব পাক খাবার খেয়ে। সেই সময় নদীতে পাল তোলা নৌকা যেত, মাঝি হাল ধরে মনের আনন্দে উদাত্ত কণ্ঠে গান গাইত, শুনে মন ভরে যেত। আকাশ বাতাস মথিত করে ওই গানের সুর ভেসে আসতো। কি মায়া ভরা সেই গান! সত্যি আমরা আজ কাজ শেষে ঘরে ফিরে পরিবারের সাথে সময় কাটাই, সুখ দুঃখের গল্প করি। কিন্তু নদীর কে আছে? নদী কোথায় যায়, কোথায় তার দেশ? সে কি চলতেই থাকবে, কোনোদিন থামবে না? তার চলার শেষ কবে হবে? কে বলবে, বলতে পারো? কে তাকে ভালোবেসে থামাবে? তার কি কোনো আত্মীয় নেই যে ভালোবেসে কাছে টেনে নেবে? এই গান অন্তরে গাথা হয়ে আছে। বাউল, রাখাল, পথিক, মাঝি সকলের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। যতকাল নদী বইবে ততকাল এই প্রশ্ন থাকবে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। বন্ধু পত্তালি, তোমরা হেলেন কেলারকে পড়েছ। আমিও না পারি বলতে, না পারি দেখতে। আমি কথা না বলতে পারলেও আওয়াজ করতে পারি। আমার প্রবাহের মধ্যে যে নানান সুর ওঠে, সেই সুরের টানেই কত কবিতা লেখেন। কত মন খারাপ করা মানুষ আমার তীরে বসে মন ভালো করে। ক্লান্তিতে আমার তীরে এসে বসে সমস্যার সমাধান খুঁজেছে, পেয়েছে সেই সমাধানের আনন্দ, বুঝেছে আমার সুখ দুঃখের কথাও। চলার পথে আমার দুই তীর ভালোবাসার ছোঁয়ায় হয়ে ওঠে উর্বর। সেই মাটিতে শস্য উৎপাদন, সেই শস্য বিক্রি করতে মানুষ আমার বুকে নৌকা জাহাজ চালিয়ে নিয়ে যায় দূর দেশে। আমার জলপ্রবাহকে ভিত্তি করে দুই তীরে মানুষ গড়ে তুলেছে কত শিল্প, কত বাণিজ্য, গড়ে উঠেছে জনপদ। গ্রাম শহরের রূপ নিয়েছে। সময় বদলায়, যুগ বদলায়, আমি সেই আগের মতোই বয়ে চলেছি। আমার নেই কোনো বিশ্রাম। ক্লান্ত হয়ে কখনো আমি ভয়ঙ্কর রূপ ধারণ করে প্লাবিত করি পাশের গ্রামগুলোকে। আমার তলদেশ, আমার পার্শ্বদেশ ক্ষয়ের ফলে আমি ধীরে ধীরে পার্থক্যের দিকে এগিয়ে যাই। আমি জীর্ণ হতে থাকি, আমার স্রোত কমে আসে, অবশেষে সমুদ্রের সাথে মিলিত হয়ে মোহনার তৈরি করি। এইসব গ্রাম শহর গড়ে উঠল আমাকে ঘিরে, অথচ আজ সেই গ্রামবাসী আর শহরবাসী আমার শরীরকে ডাস্টবিন ভেবে বসে। হায় রে বিধাতা, এ কেমন মূর্খ করেছ এই মানব প্রজাতিকে! যে ডালে বসে সেই ডাল কাটতে যায়। আবর্জনার পাহাড় জমেছে আমার শরীরে। হে মানব প্রজাতি, ইলেকট্রনিক্স গ্যাটেজের বিষাক্ত সব জিনিস ছুঁড়ে ফেলেছ আমার শরীরে। আমি যদি তোমাদের সন্তান হতাম, পারতে আমার পাকস্থলী বিষাক্ত জিনিসে ভরিয়ে তুলতে। এই মানব প্রজাতির কাছে আমার আবেদন, তারা যেন আমাকে তাদের পরিবারের একজন হিসাবে দেখে। সভ্যতার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি আমি। চিঠিখানি পাঠিয়েছিলেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। এবার চিঠি পড়ব কাশীনাথ মণ্ডল মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন কান্দি, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালি, সময় আর নদীর স্রোতকে কখনো বেঁধে রাখা যায় না। বয়ে চলে সে নিজের খেয়ালে, নিজের ছন্দে, নিজের গতিতে অনন্তকাল ধরে।
কখনো সে শান্ত স্বচ্ছ প্রেমময়ী, তার শীতল ধারার সুধা রসে কঠিন মৃত্তিকা সিঞ্চিত হয়ে শস্য শ্যামলা ধরিত্রী ফুলে ফলে হয়ে ওঠে অপরূপা সুন্দরী। অমৃত সুধা সিঞ্চনে নদীর দুকুল হরিত বনভূমির শান্তির ছায়াতল, ঠিক প্রেয়সীর কজ্জল পদ্মলোচনের চকিত চাহুনি যেন আবির রাঙা অনুরাগ রঞ্জিত সোহাগের আঁচল। আবার কখনো সে খরস্রোতা স্রোতস্বিনী আপন বেগে পাগল পারা, এক লহমায় ভাসিয়ে নিয়ে যায় সব কিছুকে। বয়ে যায় সে নিজের ছন্দে, সহস্র উর্মিমালার সাথে অসীম পারাবারের টানে। মানে না কোনো বাধা, নেই তার কোনো ঠিকানা, তবু চলেছে বয়ে আদি থেকে অনন্তকাল ধরে। চলার পথে নুড়ি পাথরের বাঁকে বাঁকে গতি হারালেও শৈবাল দাম বাঁধতে পারে না তাকে। মানবরূপ নদীবক্ষে আমরাও ভাসিয়ে চলি জীবন তরিখানি। জীবন নদীর ঘূর্ণিপাকে হাজার ঝড় তুফানের মধ্যে দিয়ে উত্তাল তরঙ্গের উচ্ছ্বাসে বয়ে চলি দেহরূপ এই ছোট্ট পানশিখানি। দৈনন্দিন যান্ত্রিক জীবনে সুখ দুঃখ হাসি কান্নার গহীনে অবগাহন করলেও জীবনের লক্ষ্য থাকে নিঃসীম পারাবার সম সেই পরম আনন্দের পরম আশ্রয়ের উদ্দেশ্যে। চলার পথে মায়া মমতার শৈবাল বন্ধন গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও পাগলপাড়া নদীর ন্যায় জীবনের লক্ষ্য স্থির রেখে ছোট্ট তরিখানি হাজার প্রতিকূলতার মাঝেও প্রবল বেগে টেনে চলি সেই পরম আশ্রয়ের সন্ধানে। চিঠি শেষ করেছেন কাশীনাথ মণ্ডল। চিঠিটি পাঠিয়েছিলেন কান্দি, মুর্শিদাবাদ থেকে। পূর্ব অমিতাভ খায়ের চিঠি, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722151 থেকে। প্রিয় পত্রালী, মানুষের জীবন হওয়া উচিত নদীর মতো। নদী যেমন তার জীবনের ধ্যান জ্ঞান বলতে জানে সমুদ্রের সঙ্গে মিলন, সেরকম ভাবে লক্ষ্য স্থির রেখে যদি মানুষ এগিয়ে যেতে পারে তাহলে তাদেরও সাফল্য অবধারিত। জীবনে বাধা আসবেই, আর সেই বাধা অতিক্রম করে লক্ষ্য পূরণের নামই জীবন। নদীর ক্ষেত্রেও তাই। মানুষ নিজেদের সুবিধার জন্য বাধা দেয়, কিন্তু পারে না তার ইচ্ছেকে অপূরণ রাখতে। পৌঁছে যায় সে তার স্থির লক্ষ্যে। মানুষও সেরকম পারবে জয়ের নিশান ওড়াতে। যদি নদীর মতো একমুখী হয়ে চলতে পারে, তবে তার জন্য মানুষকে জানতে হবে নদীর ইতিকথা। এরকম সংযমী মন সে কোথায় পেল? কিভাবে লাভ করা যাবে তার মতো এরকম একনিষ্ঠ মন? তাই প্রবহমান নদীর তীরে দাঁড়িয়ে বলতে হবে, ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে। তুমি বলে দাও আমরা কিভাবে তোমার মতো এমন উদার মন লাভ করতে পারবো। তুমি যেভাবে জন্ম জন্মান্তর নীরবে সভ্যতার জন্ম দিয়ে চলেছ, প্রতিবাদহীন ভাবে সভ্যতাকে বয়ে নিয়ে চলেছ, প্রকৃতির সৃষ্টিকে বাঁচিয়ে রাখার রসদ জুগিয়ে চলেছ, তাতেই জগৎধন্য। তোমার দীর্ঘ চলার পথে গ্রাম শহরের বৈচিত্র্য, পাহাড় বনের প্রাকৃতিক সৌন্দর্য তুমি বিচলিত নও। তবে তুমি কি যোগী, নাকি তুমি ধ্যানরত মহাদেব? জানতে ইচ্ছে করে। তাই বলি, ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে। তুমি শুধু বলে যাও তুমি কে, আর ঋদ্ধ করো আমাদের তোমার মতো হবার পথ বলে দিয়ে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। जहाँ तू है वहाँ मैं हूँ, मेरे दिल की तू धड़कन है, मुसाफिर मैं तू मंजिल है, मैं प्यासा हूँ तू सावन है, मेरी दुनिया ये नजरें है।
ये दामन है, लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए, लिखे जो खत तुझे। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 286তম পর্ব। আপনারা লিখেছেন ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই বিষয়ে চিঠি। আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন তরুণ কুমার মৈত্র, সৌমেন্দ্রনাথ জানা, মঞ্জুশ্রী মণ্ডল, কাশীনাথ মণ্ডল, মিনতি চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বন্ধু, মীনাক্ষী দাস, দীপা বাগচি, অঞ্জলি সেনগুপ্ত, আরও কিছু কিছু বন্ধু আছেন, কিন্তু সবার নাম আমি দেখতে পাচ্ছি না। বন্ধুরা, আজ কমেন্ট পড়ছি না, বুঝতেই পারছেন আর বেশি দিন দেরি নেই আমাদের চতুর্থবর্ষীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে। শারীরিক একটু অসুবিধা থাকা সত্ত্বেও আজকে অনুষ্ঠানটি করতে হলো। দুদিন আগেই আমার একটি ছোট্ট অস্ত্রোপচার হয়ে গিয়েছে, তাই আমি বিশেষ কমেন্ট পড়ছি না। আগামী 9 ফেব্রুয়ারি হুগলির শ্রীরামপুর IMA ভবনে অনুষ্ঠিত হতে চলেছে রেডিও জংশনের চতুর্থবর্ষীয় সাহিত্য সম্মেলন। আমরা কিন্তু সকাল থেকে অপেক্ষায় থাকবো আপনাদের। 11টা থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আপনারা 10টার মধ্যে অনুষ্ঠানে এসে রেজিস্ট্রেশন টেবিলে নাম নথিভুক্ত করিয়ে অনুষ্ঠানের ব্যাচ এবং প্রাতরাশ ও মধ্যাহ্নভোজনের কুপন সংগ্রহ করে প্রাতরাশ করে নেবেন। এরপর আমরা 11টার মধ্যেই শুরু করে দেব আমাদের চতুর্থবর্ষীয় সাহিত্য সম্মেলন। চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। এবারের চিঠি পাঠিয়েছেন অবনীভূষণ বালা, গ্রাম পোস্ট পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713213 থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় নির্বাচন খুবই সুন্দর। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। নদী, তুমি যে দিবারাত্রি কুল কুল রবে অবিশ্রান্ত, নিদ্রাহীন, ক্লান্তিহীন হয়ে ছুটে চলেছ, তা কোন ভালোবাসার অমুক টানে? ছুটে যাচ্ছ আনমনে, এক মনে, এক প্রাণে। জানো পত্রালি, মধ্যাহ্নের দীর্ঘ ললাট থেকে সূর্য যখন খসে পড়ে, লাবণ্যময়ী গোধূলির আঁচল পড়ে, প্রখর তপন তখন রুক্ষতাকে দূরে সরিয়ে মিতালি করে গোধূলির সাথে। ঠিক তখনই খেলা শেষ করে দৌড়ে ছুটে যেতাম বাড়ির কাছ দিয়ে বয়ে যাওয়া চূর্ণী নদীর কূলে। বিজন কাকা ছোট্ট ডিঙি বেয়ে ছলাৎ ছলাৎ বইটা টেনে আপন মনে ধীরে ধীরে চলে যেত উজান ঠেলে, আর উদাসী গলায় গান ধরত, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। জানো পত্রালি, সেই সুমধুর উদাসী সুর তীর হয়ে বিদ্ধ প্রাণে, বিধ্বংসী বিরহের ঝড় হয়ে আছড়ে পড়ত মনে, আর চোখ দুটো স্রোতস্বিনী চূর্ণীর বিরহে ঢেউ বয়ে বেয়ে পৌঁছে যেত নদীর ওপারে। ওই বিজন কাকার গান শুনে ছুটে আসা চঞ্চল হরিণীর দিকে। কি অপূর্ব লাবণ্য তার! সে যেন মর্তে নেমে আসা স্বর্গপরী, সে যেন মনের আকাশে ওঠা রমজানের নতুন চাঁদ। তার মেঘ কালো চুলের খোঁপায় জড়িয়ে পেঁচিয়ে যেত যেন স্বপ্নালু রাঙানো বিকেলটা। ক্ষণিকে অসাড় হয়ে যেত মন সন্ধ্যা নামতে, আর ভেসে যেত দুটো মন, দুটো ভাবনা বিরহী নদীর স্রোত বেয়ে।
তখন দুটি মনই যেন একসাথে বলে উঠত, ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে। আরো বলতো, ক্ষণিক থমকে দাঁড়াতে কি পারো না নদী? পারো না কি ক্ষণিকের জন্য একটু থিতু হতে, তীব্র বিরহের বিচ্ছেদ কাটাতে? অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় পত্রালী। চিঠিখানি পাঠিয়েছিলেন অবনী ভূষণবালা। গ্রাম ও পোস্ট পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713213 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি, সূচক 712149। বন্ধু ও নদী, তোমায় দেখি নয়ন মেলে, কি তোমার গভীরতা, কি তোমার প্রসারতা। ছোটবেলায় বুঝতাম না তুমি কোথা থেকে আসো, কোথায় বা যাও, শুধুই তোমার বয়ে চলা দেখতাম। এখন অনেকটাই জানি বুঝি। কৈশোরে মামা বাড়ি গিয়ে নদীর ধারে বসে কুলু কুলু তান শুনে মনটা আনমনা হতো, কবিতা লিখতে ইচ্ছে করত। যৌবনেও তাই নদীর পাড়ে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতাম। হয়তো নদীকে শোনাতাম। নদীর স্বচ্ছতা, তার গভীরতা, তার বয়ে যাওয়ার কুলু কুলু শব্দ আমাকে যেন রোমান্টিক করে তুলত। এখন এই বয়সে এসে নদী তো দেখি, আগের চেয়ে অনেক বেশি বেশি দেখি, কিন্তু একটা অন্য অনুভূতি হয়। তবে কি বয়স বাড়ার সাথে সাথে মন রোমান্টিকতা হারিয়েছে, দৃষ্টিভঙ্গি বদলেছে? সে তো সময়ের সাথে সবকিছুই বদলায়, কিন্তু নদীর বদল কি কম কষ্টদায়ক? নদী তার স্বচ্ছতা হারিয়েছে, তার জলের রং বদলেছে, তার গতিও বাধাপ্রাপ্ত হয়েছে, তার সেই মনোমোহিনী কুলুকুলু শব্দ বদলেছে। কলকারখানার বর্জ্য পদার্থ, অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার এবং নদীগর্ভে নিক্ষেপ কোথাও কচুরিপানা গতিরোধ করেছে। আমাদের মানুষের অবিবেচনা, স্বার্থপরতা, উদাসীনতা, এই সমস্ত নানা কারণে নদী তার সৌন্দর্য হারিয়েছে, গভীরতা হারিয়েছে। তাই নদীকে আমার একটি কথাই শুধাতে ইচ্ছে করে, তুমি কি তোমার পথ চলাতে খুশি? তোমার কি কোনো অভিযোগ নেই মানুষের দরবারে? কি জানি, হয়তো তোমার বোবা কান্না নিস্তরঙ্গ স্রোতের মাঝেই মিশে বয়ে চলেছে নীরবে। চিঠি শেষ করেছেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, জেলা হুগলি, সূচক 712149। এবারে চিঠি পাঠিয়েছেন হাওড়া থেকে বৈশালী বিশ্বাস। ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে। নদীর পাড়ে যার জন্ম, সে আর নদীর কথা কি বলবে? ছোট থেকে বড় হয়ে শুধু নদীর এপার ওপার করেছি। নদীর ধার ধরে এসেছি পুরনো সভ্যতা থেকে নতুনের কাছে। তবু নদী, তোমার সাথে কথা হয় না কতদিন। ঝটতি সফরে যখন বাসটা খুব জোরে ছুটে ব্রিজের ওপর দিয়ে, তখন মাথার মধ্যে কিলবিল করে না পাওয়া বন্ধু, প্রেম, সময়, হতাশা। ঘোর কাটতে দেখি তুমি পেরিয়ে গেছো হাওড়া থেকে নিচু জলাভূমি বা হাওড়া বুঝিয়ে তৈরি। এখানে মানুষ থাকে, তবু অধিবাসে করতে চায় না। কোনোভাবে ব্রিজ ধরে ওপারে পৌঁছতে পারলে সেই কলকাতার আলোকে ছোঁয়া যায়। আমিও তাই ছুটে মরি এপার ওপার। আজ হঠাৎ দেখলাম বাসটা খারাপ হয়ে গেল বাবুঘাটের সামনে এসে। ফেরি বেরোতে হবে, নদীর ওপর দিয়ে নয়, নদীর মধ্যে দিয়ে, সেই আগের মতো। গানের দাদু, আমি, মা, বেলু, খুশি ও অন্যান্য। আকাশবাণী যাব, আমাদের গীতি আলেখ্য, ছোটদের জানালা। সারাদিন রেকর্ডিং এর পর এই হাওয়া গায়ে লাগিয়ে ঝালমুড়ি খেতাম। নতুন চাঁদ মামা থেকে অনন্যার প্রেমের গল্প পর্যন্ত শুনেছি। তারপর দৌড়। মাধ্যমিক পড়া। অসুস্থ দাদু বলেছিল, শোনো, ঈশ্বর যা দেয়
তাকে দেখে শুনে রাখতে হয়। কে শোনে? নদী পেরোবো আমরা যাদবপুর থেকে টেমস পর্যন্ত ছড়িয়ে পড়ব। আজ বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ানোর পর কতবার মনে হয় একবার যদি ফিরতে পারতাম। খুব অসহায় লাগে। আর দাদু নেই, হারমোনিয়াম নেই, ত্রিবেণী নেই, একা একটা মরুভূমি। আজ মনে হলো তুমি তো আছো, এত ইতিহাসের ভার নিয়ে, মৃত্যু জন্মকে সাথে নিয়ে। আমিও পারবো। ঠাম্মা তো বলেছে, গঙ্গা দিয়েছে আমাকে। আচ্ছা, একটা কথা বলো, বাঁধন ছিঁড়ে এগিয়ে গেলে কি করে সবকিছু ছেড়ে? লিখছেন বৈশালী বিশ্বাস, হাওড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। হে আমার প্রাণ সজনী নদী, কত রূপ তোমার! শরতে তোমার মাটির স্পর্শে বেজে ওঠে আগমনী গান। রূপের বাহারে খুঁজে দাও রূপসাগরের অরূপ রতন। তোমার প্রবাহমান স্রোতের ধারায় বয়ে নিয়ে আসো যে অজস্র ফুলমালা। ঠিকানা লেখা থাকে কি তার? হয়তো সে ফুল পুজোর পবিত্র বা শ্মশানের অসৌজ। তুমি নীরবে সাক্ষী থাকো সেই গোপন গাথার। কখনো গাঙুরের জলে ভেসে যাও বেহুলার ভেলা বয়ে, অন্তরে নিয়ে সনকার আর্তনাদ। তোমার বুকে বয়ে নিয়ে যাও পবিত্র অপবিত্র সব কিছু। তোমার বহমান জীবনে বিসর্জন দিই মাতৃপ্রতিমা, বিসর্জন দিই জন্মদায়িনীর নাভিকুণ্ডু, ছুঁড়ে ফেলি এক রত্তি অবৈধ সন্তান। তবুও তোমার কোনো প্রতিবাদ নেই, নেই কোনো ভাষা, ধর্ম ও জাত পাত। অথচ তুমি বিভাগ করেছ দুটি দেশকে। তাই তো পদ্মা নদীর সোহাগে ওপারের মাঝি ভাটিয়ালি গায়, আর এপারে বিরহের অনুরাগে বিধবা সিঁদুর মুছে যায় তোমার ছোঁয়ায়। নদী, তুমি আছো তোমার মতো করে। জীবন আসে, জীবন যায়, কত প্রেম অপ্রেমের সাক্ষী থাকো তুমি। তুমি কেমন আছো নদী? প্রবহমান এই জীবনে কাঙ্ক্ষিত এই কথা জানতে চায় কি কেউ? স্রোতশ্রেণী উজান পানে সব কিছু পরোয়া করে তুমি ধেয়ে কখনো পলি ছেড়ে আসো ভাটার টানে। সেই ভাটার জমি হয় আগমনী ফসলের খনি। তোমার দেওয়া না দেওয়ার খবর রাখি নদী, কিন্তু তোমার খবর রাখছি কেউ? আবর্জনায় ভাসিয়ে তুলছি তোমার গহন গভীরে, সে সব তুমি আছড়ে ফেলছো সাগরের জোয়ারে। তোমার অভিশাপে আমরা হচ্ছি দগ্ধ। ক্ষমা করো নদী, এ অনাচারের বদলে পৃথিবীর 3 ভাগ জলের সীমা পেরিও না। নদী, তোমার কাছে এ আমার কাতর মিনতি। বিনম্র নিবেদনে, চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুরহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। আমি আপনার বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু, বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব
জনম সফল হবে বধুয়ার ঘরে আজ সরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাজায় ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি মহাশয়া। চিঠিটি পাঠিয়েছেন ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্তালি, ব্যারাকপুর ধোবিঘাটে আমি মাঝে মাঝেই সূর্যাস্ত দেখতে যাই। ঘাটের সিঁড়িতে বসে নানা রকম দৃশ্য উপভোগ করি। ভেসে আসে মাঝির কণ্ঠে ভাটিয়ালি গানের সুর। নদীর বুকে চর দেখে মনে হয় আর কিছুদিন পর হেঁটেই মানুষ গঙ্গা পারাপার করবে। ছলাৎ ছলাৎ শব্দে গঙ্গা আমাকে তার সুখ দুঃখের কথা শোনায়। গঙ্গা নদীকে প্রশ্ন করি, তোমার বেগবতী পাগলপাড়া রূপ হারিয়ে যাচ্ছে কেন? এবারে নদী আমাকে প্রশ্ন করে, কবিগুরুর মুক্তধারা নাটক পড়নি? সে নাটকে যন্ত্ররাজ বিভূতি বলেছিল, বালি পাথর জলের ষড়যন্ত্র ভেদ করে মানুষের বুদ্ধি হবে জয়ী। এই ছিল উদ্দেশ্য। কোন চাষির কোনো ভুট্টার ক্ষেত শুকিয়ে মারা যাবে সে কথা ভাববার দরকার কি? অথচ যন্ত্ররাজ কি জানে না, চাষির ক্ষেত শুকিয়ে গেলে ধনী দরিদ্র সকলেরই খাদ্যে টান পড়বে। বাঁধের পর বাঁধ তৈরি করে প্রতিটি নদীকে একেবারে খেপিয়ে তুলেছে ক্ষমতাবান মানুষ। পাগলপাড়া রূপ কি করে ধরে রাখবো? সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে না যে দেবতা তাদের যে জল দিয়েছেন কোনো মানুষ তা বন্ধ করতে পারে। যন্ত্ররাজ বিভূতি বলেছে, দেবতা তাদের কেবল জলই দিয়েছেন, আমাকে দিয়েছে জলকে বাঁধার শক্তি। একেই বলে ক্ষমতার দম্ভ। আমি বলি, কবি তো সাধারণ মানুষের প্রতিনিধি, যুবরাজকে দিয়ে বাঁধ ভাঙার কথাও লিখেছেন। আমরা সাধারণ মানুষরা চাই, আহা, প্রিয় নদীটি বয়ে যাক, পরিচিত পাথরে প্রতিদিন স্রোতের আঘাত লাগুক। উষ্ণ শুভেচ্ছান্তে চিঠি শেষ করেছেন দীপা বাগচি। চিঠিটি পাঠিয়েছিলেন ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122 থেকে। প্রিয় পত্তালি, নদী বয়ে চলে তার আপন খেয়ালে, নিজস্ব বেগে, নিজস্ব ঢঙে। তার দুই কুলের মধ্যে একে অপরকে হিংসা করে, একে অপরকে ঈর্ষা করে। এক কুল তার কষ্ট চেপে রাখতে পারে না। সে চোখের জল মুছতে মুছতে নিজে নিজেই নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে, ওই বেটা ওপারে সব সুখটাই আত্মসাৎ করেছে, মহা আনন্দে দিন কাটাচ্ছে, আবার ওপারের দুঃখের শেষ নেই। ও বলে, হায় হায় রে, এ কি হলো রে আমার। বলি, আমার সুখটা কোথায় গেল রে? হ্যাঁ, ঠিক বুঝেছি, ওই অকুলের হাড় বদমাইশের কাছে সুখটা আছে। নদী রাতের বেলা দুই কুলকে ডাকে, বলে, আয় তোরা, তোদের কাছে একটু গল্প করি। দেখ, তোরা আমার আপনজন, তোরা একজন হলি রাম,
একজন হলি শ্যাম। আমার কাছে যে সুখ, যে শান্তি, যে আরাম আছে তা তোদের সমানভাবে ভাগ করে দেব। আর দুঃখ যদি কিছু থাকে তা আমার কাছেই থাক। একবার ঘোর বর্ষায় সারা রাত বৃষ্টি হওয়ায় বন্যা দেখা দেয়। আমার কানায় কানায় জল বইতে থাকে। গ্রামের দিক থেকে সামের দিকে এক রাখাল বালক পার হওয়ার জন্য জলে নামলো। আমি কত করে ওকে বারণ করেছি, ও রাখাল, ওরে সোনা ছেলে, আমার জলে নামিস না রে, নামিস না। শুনলো না আমার কথা, নামলই। মাঝখানে জলটা গোল গোল পাক খাচ্ছিল। আমি বললাম, ওদিকে নয়, এদিকে আয়। ওদিকেই গেল। আর বাঁচানো গেল না ওকে। সে যে কোথায় গেল আজ পর্যন্ত আমি জানি না। সে বেঁচে আছে না মরে গেছে তার খবর পাইনি। এক বাউলের আমাকে দেখে শখ হলো, আমাকে নিয়ে গান গাইবে। গান ধরল, ও নদীরে। চিঠিখানি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122 থেকে। এবার চিঠি পড়ব অভিজিৎ মণ্ডল মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন শশাপোতা, মারোখানা, খানাকুল, জেলা হুগলি থেকে। বন্ধু পত্রালি, বাংলার এক বন্যা প্লাবিত প্রত্যন্ত গ্রামে রিলিফ বিলি করছিল শহরের বিশিষ্ট ব্যক্তিরা। সাংবাদিক ক্যামেরা জুম করতেই নজরে এলো দূরের বাঁধে ত্রিপলের ঝুবড়ির দৃশ্যটা। এক মা তার ছেলেকে টানতে টানতে বলল, ওরে তাড়াতাড়ি চল, তোর বাবা এখনো লাইনে দাঁড়িয়েছে, তুই গেলে তোকেও জায়গা দেবে ওরা লাইনে। ছেলে বলে, না মা, আমি আর যাব না, তুমিও যেও না মা। মা বলে, ওরে না গেলে শুকিয়ে মরবি যে সবাই, তবুও তো দুদিনের খাবার দিচ্ছে ওরা। ছেলে বলে, মাগো, বারে বারে বন্যায় আলেয়ায় আর এই ত্রাণের ভিড়ে মরবার চেয়ে একেবারে অনশনে মরা অনেক গৌরবের, অনেক সম্মানের, মাগো অনেক। মা স্রোতস্বিনী ভয়ঙ্করী ভরা নদীর দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল, ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, আর কত কাল কাঁদাবি বল আমারে। ছেলে বলে, নদীর পাড়ে গ্রামটি আমার, তাই তো বাঁচি দুর্ভাবনায়। চোখের সামনে বাস্তুভিতে ভাসে ভাদ্রের সর্বনাশী বন্যায়। Low battery, please charge. জানি না কবে পৌঁছবে মোদের ব্যথা বিশিষ্টের অঞ্চলে। ইচ্ছে করে চেঁচাই জোরে, চাই না আর গুড় চিড়ে। লজ্জা করে বন্যার পর দাঁড়াতে ত্রাণের ভিড়ে। রোজ আসে জোয়ার ভাটা, আমরা ভিজি চোখের জলে। আর কতকাল মুখ লুকোবো অস্থায়ী ঝুবড়ির ত্রিপলে। চিঠি শেষ করেছেন অভিজিৎ মণ্ডল। চিঠিটি পাঠিয়েছিলেন শশাপোতা, মারোখানা, খানাকুল, জেলা হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। পথের দিশারি পত্রালি, ফিসফিস করে তোমার কাছে বলতে চাই প্রিয়দর্শিনী রায়ের কথা। সে ছোটবেলা থেকে ভালোবাসত ঝাউয়ের গাছ দিয়ে মনোরম সৃষ্টি ইছামতির নদীর এই পার্কে। ওপারে হয়তো থাকে তার অনেক সুজন বন্ধুরা। দূর থেকে ভাবনার জগতে থেকে রাই জেনেছে নদীর আত্মকথা, জেনেছে এপার যখন গড়ে ওপার নাকি তখন ভাঙে। এই নদী দেশের বহু নরনারীর জীবনে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক দিক থেকে তার প্রভাব রেখেছে অপরিসীম। নদী প্রবাহ ও জনপ্রবাহ এক সূত্রে গেঁথে রুক্ষ প্রান্তরকে
শস্য শ্যামলায় ভরিয়েছে। তৈরি হয়েছে অনেক শহর ও তীর্থস্থান। এ কল্যাণময়ী জননী সর্বরূপিণী। কখনো সে হয়েছে পতিতা উদ্ধারিণী, সুখদা মোক্ষদা। আবার আধুনিক যন্ত্র সভ্যতার কবলে পড়ে কখনো সে পীযুষ বাহিনী, না হয় এ হয়েছে পুলিশ বাহিনী। তবে সবাই মিলে সহযোগিতার নাগপাশে বন্ধন করলে সে নিশ্চয়ই থাকবে যৌবনের তীর্থবাড়িতে কল্লোল উচ্ছ্বাসিত। তাই সুধাই, ও নদীরে তোমার দুকুল গেলে তখন কি করবে? যখন রায়ের একমাত্র পুত্র সন্তান অর্ক সপ্তম শ্রেণীতে পাঠরত, প্রায় তারই সমবয়সের অনেক দূরে নদীর চরে বসবাসকারী এক অত্যন্ত গরিব পরিবারের একটি ছেলে প্রায় অর্কদের বাড়ির দরজায় এসে বসে থাকত। রাই তাকে একটু পেট ভরে খাবার দিলে খেতে খেতে চলে যেত। একদিন সে গায়ের ছেঁড়া জামাটা খুলে নিজের বুকটা রাইকে দেখায়। সেখানে জলদে পুড়িয়ে পুড়িয়ে মা লিখেছে, দগদগে পোড়া ক্ষত। কটোরাগত বড় বড় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর রাই খাবার দিতে আসলে পা ধরে বলে, তুমি আমার মা। রাই চিৎকার করে শিহরে ওঠে। অসম্ভব। ছুটে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রায় অর্ধ চৈতন্য অবস্থা। অর্ক, অর্কের বাবা এবং পরিবারের সবাই ছুটে আসে। পরবর্তীতে অনেকের সঙ্গে পরামর্শ করে অর্কের বাবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং নিজের মন ও জীবন নদীকে প্রশ্ন করেন, ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। বড়তা নদীর একাঞ্জলি বাড়ি সিঞ্চনের শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইট্টা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। প্রিয় পথটালি, আমাদের ছোট নদী দ্বারকেশ্বর। এই কথা বললে ভাবের ঘরে চুরি করা হবে। ওটা মোটেও আমাদের বর্ধমানের নদী নয়। ও হলো আংশিক বাঁকুড়ার আর বেশিরভাগই হুগলিরই। তার পাশ থেকে তার সঙ্গে মেলামেশা করতে করতে সে আমাদেরও বন্ধু হয়ে গেছে। সেই কোন ছেলেবেলা থেকে আমাদের পরিচয় দ্বারকেশ্বরের সঙ্গে। তার সঙ্গে মেলামেশা, 25শে ডিসেম্বরে ফিস্ট, 1 জানুয়ারির পুনর্মিলন উৎসব ওই দ্বারকেশ্বরের পাড়ে, পৌষ সংক্রান্তির রাত্রি জাগরণের পর ভোরবেলা মকর স্নান, তাও ওই দ্বারকেশ্বরের হাঁটু জলে। কবিগুরুকে স্মরণ করতে বৈশাখ মাসে বারবার পায়ে হেঁটে হতো নদী পারাপার। এছাড়াও বিনা আয়োজনে সাইকেল আরোহী হয়ে চলে যেতাম তার কাছে। বাড়ি ঢাকা জলে পা ডুবিয়ে জলের নিচে মাছেদের খেলা করা দেখতাম। রাখাল ছেলে গরুর পাল নিয়ে চলে যেত তাদের বাড়ির দিকে। চাষি ভাই চাষের কাজ সেরে গাড়ি নিয়ে চলে যেত নদীর ওপারে। সেখান থেকে ছেলেমেয়েরা এসে জাল দিয়ে মাছ ধরত, স্নান করত, তারপর গ্রামের পথে পা বাড়াতো। অনেকদিন পর আবার সেদিন গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। তাকে প্রশ্ন করেছিলাম একটা, কেমন আছো তুমি? অনেক কথাই বলেছিল সে কোনো কথা না বলে। তার ব্যথা ভরা বুকে যন্ত্র দানবের ভারী পায়ের স্পষ্ট ছাপ দেখতে পেয়েছিলাম আমি। সেখানে দগদগে ঘা হয়ে আছে দস্যু দলের কোদাল দিয়ে কোপানোর দাগ। রয়েছে রক্ষক বেশধারী ভক্ষকের বুট পরা পায়ের আঁচড়ও। অত্যাচার এখনো চলছে অনবরত। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। চিঠিখানি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু,
বুলচন্দ্রপুর, পাইকটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। মহাদেব বুড়িয়া মহাশয়ের চিঠিটি পাঠিয়েছেন সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, আমি সুন্দরবনের স্থায়ী বাসিন্দা। সুন্দরবনের মানচিত্রের দিকে তাকালে অবাক বিস্ময়ে দেখা যাবে শিরা উপশিরার মতো অসংখ্য নদ নদী সারা সুন্দরবন জুড়ে বিস্তৃত। নদীগুলি প্রচণ্ড খরস্রোতা। আমার নদীর সঙ্গে পরিচয় হয়েছে নদীবক্ষে ভ্রমণের সময়। রবিবার আগস্ট মাসের শেষ ছুটির দিন বেলা 11টার সময় মিউজিক সিস্টেমের ঢাউস তোরঙ্গ নিয়ে লঞ্চ ছাড়ল। যেটি ছেড়ে যতই গঙ্গার মাঝখানে যাচ্ছিলাম ততই রোমাঞ্চ হচ্ছিল। আদিগন্ত নীল আকাশ ও নদীর তীরে খাড়া দাঁড়িয়ে থাকা গাছপালার সারি তখনও যেন চলমান, আর পেরিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটগুলি। ঘাটে এসেছে নিত্য স্নানার্থী। গঙ্গার ভাঙন আর দূষণ নিজের চোখে দেখে কষ্ট লাগলো যে কত আবর্জনা ভেসে চলেছে নদী বক্ষে। স্বর্গের অলকানন্দা মর্তের ভাগীরথী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পাতালে ভোগবতী। সেই নির্মলতা কই? সেই পুণ্য তোয়া যেন আজ বিষ কুম্ভ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিদায় সন্ধ্যা আসিল ওই, ঘনায় নয়নে অন্ধকার। নদীর ঢেউয়ের ওপর নৌকা চলছে আপন বেগে। স্রোতস্বিনী নদী আজ যেন পাগলের মতো উত্তাল, থামছে না তার গতিময় ছন্দ। অবসন্ন গা এলিয়ে দেওয়া গঙ্গার তীর, এমনকি গঙ্গাও যেন এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ফেরার সময় পশ্চিমের সূর্য সমস্ত আকাশটাকে গোলাপি লালে রঙিন করে দিল। জলের ওপর তার ফাগ ছড়িয়ে পড়ল। যখন জেটি ছুঁলাম তখন আধো আলো আধো অন্ধকারে আমরা সকলে যেন ভাটার টানে ঘরে ফিরে যাচ্ছি। যেন কত কি রেখে গেলাম। ওগো মা, মনে রেখো, তোমার বুকে আমরা গান রেখে এসেছি। সেই আনন্দের গানে তুমি নব আনন্দে জেগে ওঠো। সব কলুষ নাশ করো, কলুষ নাশিনী হয়ে ওঠো। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটব সংহারিণী। দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটব সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা।
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। সত্য গুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। সত্য গুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। তমগুণে মহাদুর্গা তুমি, তমগুণে মহাদুর্গা তুমি। মোহমায়া গো সনাতনী, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। হ্যাঁ, সর্বশক্তি রূপিণীর কাছে আমাদের প্রার্থনা আমরা সবাই ভালো থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো, কারণ আমাদের বছরে একবার মিলন মেলা, সেখানে আমাদের সবাইকে হাজির হতে হবে। আমরা সকাল থেকে থাকবো সমস্ত পত্রবন্ধুদের প্রতীক্ষায়। বন্ধুরা, শুনে নেব আমাদের বছরের শেষ সেরা পত্রকারের নাম। তার সাথে কথা বলেছিলেন সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ জানা। চলুন শুনে নিই তাদের কথোপকথন। নদীর দুঃখের কথা, নদীর বানভাসী অবস্থার কথা শুনেছি, তো তার অবদানের কথা শুনলাম। সভ্যতার প্রতি নদীর অবদান, তার চারপাশে ঘিরে আমরা এই পক্ষে, অর্থাৎ যে বিষয় ছিল, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। এই প্রসঙ্গে আমরা অনেক চিঠি পেয়েছি, নদীর কথা, নদীর দুঃখের কথা, নদীর বানভাসী অবস্থার কথা শুনেছি, তো তার অবদানের কথা শুনলাম। সভ্যতার প্রতি নদীর অবদান, তার চারপাশে ঘিরে যে সমস্ত শহর গড়ে উঠেছে তার কথা শুনেছি, যে সভ্যতার বিকাশ হয়েছে সেটাও শুনেছি। তো সেই চিঠি নিয়ে এই পক্ষে যার লেখা সেরা মনোনীত হয়েছে বিচারকের বিচারে, তিনি এমনিতে বাণিজ্য বিভাগে স্নাতক, ডাকঘর সামলে এখন প্রকৃতি ও পত্র সাহিত্যের ডাকঘর সামলাচ্ছেন। তাকে আমরা স্যারই বলবো, কারণ আমাদের থেকে অনেক বয়সে বড় তিনি। তো এবারে সেরা পত্রকার মনোনীত হয়েছে তার চিঠি। তিনি বুলবুলচটি, খড়গপুরের অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বীরেন্দ্রনাথ মাইতি, তাকে আমরা পেয়েছি। নমস্কার বীরেন্দ্রবাবু। হ্যাঁ, নমস্কার সোমেনদা। হ্যাঁ, নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, আপনি চিঠিতে এক জায়গায় লিখছেন নদী এখন বড়ই দুঃখী। এটা কোনটা ভেবে বা কি ভেবে বললেন? নদী, এইটা আমার মনে হয়েছে যে নদী
তার তো আপন গতিতে আপন পথে চলে যাওয়ার কথা। একাই। তার নিজস্ব তার একটা পথ থাকবে, নিজস্ব পথে সে বয়ে চলে যাবে। এটা আমরা অতীতে দেখেছি, কিন্তু এখন এমন ভাবে নদীর তার ভিতরে তার মুখে পলি জমছে বা নদীকে অনিয়ন্ত্রিত ভাবে মানুষ তাকে ব্যবহার করছে, যার ফলে সে বলছে যে দুঃখী আমার চলার পথে তোমরা এতটা বাধা সৃষ্টি করছো কেন, বাধা সৃষ্টি করছো কেন, হ্যাঁ বাধা বিপত্তি করছো, যার ফলে আমি আমি স্বাভাবিক ভাবে তো বয়ে যেতে পারছি না, যার ফলে আমার দুঃখী আছি। এখন বড়ই দুঃখী। নদী সংস্কারের কৃপণতা যেমন চাষিরাও বলছেন, সাধারণ জনগণও বলেন, সরকারও সেভাবেই মানে অকৃপণ ভাবে যে নদী সংস্কারে হাত দেব, যেটা বানভাসী রাজ্য বা দেশকে বাঁচাবে বা চাষিদের চাষোপযোগী জল সরবরাহ করবে, এগুলো হচ্ছে না বলেই আপনার উল্লেখ। এটাই মনে হয় স্বাভাবিক, তাই তো? সেটাই সেইভাবেই আমি আমার ভাবনাটা তুলে ধরেছি যে এইভাবে নদীকে যদি আমরা ঠিকভাবে অতীতের মতো যদি আমরা ব্যবহার করি, তাহলে নদী আমাদেরকে সে তার ছন্দে চললে আমরা আপমর দেশবাসী আমরা সেখান থেকে তার থেকে যে তার ভালোবাসাটা আমরা কুড়িয়ে নিতে পারবো। তার বহমান জলরাশি থেকে এটা মানুষ পাবে, আপনার কৃষক থেকে সাধারণ মানুষ থেকে সে এভাবেই তারা পাবে। এই জন্য নদীকে আমি একটু দুঃখী বলেছি এবং তার সম্বন্ধে লিখতে চেষ্টা করেছি একটু। মানুষ এই নদীর স্নেহধন্য বা স্নেহধন্যা হয়ে বা সমস্ত জীবকুল এই নদীর স্নেহধন্য হয়ে বেঁচে থাকলে আমার মনে হয় তারাও সুস্থ থাকবে এবং সভ্যতারও সঠিক বিকাশ হবে, তাই তো? হ্যাঁ, কেননা নদী তার সুস্থতার উপরে আমাদের মানুষের সভ্যতা বেঁচে থাকবে। আমরা তো যদিও আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলেও আমরা সেই 1 ভাগ স্থলকে নিয়েই আমরা 3 ভাগ জলের আশীর্বাদ তো পেয়েছি অতীতে, যখন আমরা এতটা হিংস্র হয়নি, মনুষ্য সমাজ অতটা হিংস্র হয়নি, বা মানুষের ভিতরে লোভ লালসা যেটা বেড়ে চলেছে সেটা তার বহিঃপ্রকাশ তো নদীমাতৃক দেশে আমাদের তার ক্রুদ্ধ রূপ আমরা দেখতে পাচ্ছি। এটাই আমার লেখার ভিতরে ছিল আর কি। আরো একটা কথা আমরা স্বাভাবিক মনে করতে পারি, একটা কথা আছে না, ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক। চতুর্দিকে জল, আপনি 3 ভাগ জলের কথা বললেন, চারদিকে জল, কিন্তু কোথাও কোথাও দেখা যায় এক ফোঁটা জল, পানীয় জল বা পেয় মানে পানযোগ্য জল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ দূষিত করে রেখেছি আমরা এমন নদীর প্রবাহকে বা নদীকে। সেক্ষেত্রে আমরা এক ফোঁটা পানীয় জল পেতেও কষ্ট করতে হয়। নদীর সেই অবদান, সেই উপকার বা সেই দান আমরা অবহেলায় হারাই। সেটাই তো, একদম ঠিক। এটাও আপনি লিখিতে উল্লেখ করেছেন যে আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি। এটা অত সজ্ঞানে করছি, বাণিজ্যিক মুনাফার জন্য সরকারি ঔদাসীন্যে সেটা হয়তো ঘটে চলেছে। আমাদের ব্যক্তিগত ভাবে হয়তো সেটা খুবই কম হচ্ছে, কিন্তু সমষ্টিগত ভাবে তো আমরা বাঁচানোর চেষ্টাও করছি না। তো প্রতিবাদ নেই, কিছু নেই, সেটাই তো আফসোসের ব্যাপার। যে অঘটন ঘটে চলেছে সেটাকে আমরা সচক্ষে দেখছি, কিন্তু করছি না।
না, একদম। বিপদের মুখে দাঁড়িয়েও আমরা বিপদ সম্বন্ধে সচেতন হচ্ছি না, না, এটাই মূল কথা, তাই তো? এটা ঠিক জেগে ঘুমানোর মতোই আর কি। জেগে ঘুমানোর ঘুমানোর মতো আমরা সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি, কিন্তু সেটা নিয়ে সেজন্য আমার প্রতিটা লেখাতেই একটু বিষয় লিখতে গিয়ে একটু প্রতিবাদের ঢং আমার লেখনীতে বেরিয়ে পড়ে। নিজেদের শোধরানোর জায়গাটা আপনি উল্লেখ করে দেন যে আমরা এটা করতে পারতাম, করতে পারি। সবারই এই দিকটা নজর দেওয়া উচিত, তাই তো? বলেছেন। তাহলে ও নদীর একটি কথা শুধাই শুধু তোমারে, তাকে তো আমরা বিভিন্ন চিঠির মাধ্যমে জানতে চেয়েছি, বা অনেকেই বলেছেন তোমার দেশ কোথায়, তোমার উৎপত্তি কোথায় আমরা জানি না। তুমি যে চলেছো, বয়ে চলেছো সেই পাহাড়ে শীর্ষ থেকে নেমে এসে তুমি যে চলেছো মোহনার সন্ধানে, তোমার এই চলার কোনো শেষ নেই। সত্যি তুমি বরাবরই এই প্রবহমান থেকে গেলে। এই প্রশ্ন আমরা বিভিন্ন চিঠির মধ্যে পেয়েছি। তবে আপনার চিঠির মধ্যে যে দিকগুলো আপনি তুলে ধরেছেন বিশেষ করে, এগুলো চিঠিটার মান অনেকটাই সমৃদ্ধ করেছে এবং বিচারক বিচারে সেটা সেরা হয়েছে। তো ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে একটু আমি আপনার সাথে কথা বলার সাক্ষাৎকারটা হয়ে যাক, তারপরে আমরা যদি ব্যক্তিগত কোনো কথা থাকে বলবো। সাক্ষাৎকারের কথা বলবেন আপনি কিছু? সাক্ষাৎকারের না হয় তাহলে আমরা এবার আমার সাক্ষাৎকারটা এবার শেষ করবো। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে, রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। এরপর আপনার চিঠিটা আমরা পাঠ করে আমাদের শ্রোতা বন্ধুদের শোনাবো। আমিও রেডিও জংশনের প্রতিটি শ্রোতা বন্ধু, আমার ভালোবাসার সমস্ত মানুষদেরকে আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, যাতে করে আমি শ্রেষ্ঠ পত্রকার হিসেবে বিবেচনা করার জন্য। নমস্কার। নমস্কার। সম্মেলনের কথা একটু বলুন। হ্যালো, আমি এই প্রসঙ্গে একটা কথা শুধু বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় পত্রকার দাদা গৌতম চট্টোপাধ্যায় ছেড়ে চলে গেছেন। এটা আমার মানে আগে স্মরণ করা উচিত ছিল, মানে সাক্ষাৎকার দেওয়ার আগে। না, আমরা রেডিও জংশন পত্র সাহিত্যের আসর থেকে তাকে যথোচিত সম্মান দিয়ে স্মরণ করবো এবং করেওছি। তো ব্যাপার হচ্ছে এই সম্মেলনে তো সবাই আসবো, আমরা 9 তারিখের জন্য অপেক্ষা করছি। আমি তো একদম মুখিয়ে রয়েছি। শুধু সময় আপনারা জানবেন হয়তো যে আমার খড়গপুর হাওড়া সেকশনে এত অস্বাভাবিক বিলম্বে চলছে গাড়িগুলো। মানে আমি এই সন্ধ্যাবেলাও আমি টাইম টেবিল দেখছিলাম যে কটার সময় বাড়ি থেকে বেরিয়ে কটায় হাওড়ায় পৌঁছে, তারপরে শ্রীরামপুরে নেবে, তারপরে আমি আইএমএ ভবনে যাব। তো 10টা বেজে যেতে পারে, কিছু মানে 10:30 হয়তো বেজে যেতে পারে। যেভাবে দেরি হচ্ছে, লেট হচ্ছে আর কি। বয়সটাকে সম্মান জানিয়ে যদি আমরা আপনাকে সম্মেলনে আসার জন্য উন্মুখ দেখতে পারি, তো আপনার মুখ দিয়েই আমরা চাইছি অন্যান্যদের আপনি সম্মেলনে যোগ দেওয়ার জন্য উৎসাহ দিন, আমন্ত্রণ জানান, আহ্বান জানান। আপনি যে সম্মেলনে আপনি আসছেন, অন্য সবাইরা পত্র বন্ধুরা যেন আসেন। আচ্ছা, এটা আমি করবো তো? হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি রেডিও জংশনের একদম শুরু থেকেই লিখে আসছি, পত্র সাহিত্য লিখছি। আমি আশা করব আমার রেডিও জংশনের আগামী দিনে আরো নতুন নতুন পত্র বন্ধু যাতে আসেন আর কি। ইতিমধ্যেই বেশ কিছু পত্র বন্ধু আমাদের সাথে যোগদান করেছেন, লিখছেন, নিজের আপন মাধুরী মিশে লিখছেন। আমি আশা করব
আমার জেলা সহ আরো পাশাপাশি অনেক দূরের সবাই যোগ দিন। রেডিও জংশন আরো তার শ্রীবৃদ্ধি করুক। আর আপনারা সবাই আগামী 9 ফেব্রুয়ারি রবিবার সকাল 9টাতে রেডিও জংশনের 4th বার্ষিক সম্মেলনে আসুন। হ্যাঁ, সম্মেলনে আসুন। এটা আমি সম্মেলনে সবাই আসছি আমরা। হ্যাঁ, সম্মেলনে সবাই আসবো, আপনারা সবাই আসুন, এটুকু আমি আশা করতে পারি। বাহ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা শুনলাম ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই বিষয়ে সেরা পত্রকার বীরেন্দ্রনাথ মাইতির সাক্ষাৎকার নিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা। বীরেন্দ্রনাথ মাইতি কাকুকে টিম রেডিও জংশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকে আগামী রবিবার 9 ফেব্রুয়ারি শ্রীরামপুর IMA ভবনে আমরা রাধারানী দত্ত স্মৃতি স্মারক সম্মানে সম্মানিত করব। বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন, উপস্থিত সব পত্রবন্ধুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, অভিনন্দন সেরা পত্রকার বীরেন্দ্রনাথ বাবুকে। কাশীনাথ মণ্ডল লিখছেন, অভিনন্দন বীরেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। অনুষ্ঠান শুনছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, বৃন্দাবন ঘোষ, কমল ঘোষ। সবাইকে আমাকে দেখাচ্ছেন, আমি হয়তো সবার নাম করতে পারছি না, কিন্তু বন্ধুরা আপনাদের সবার জন্য অধীর আগ্রহে টিম রেডিও জংশনের প্রত্যেকেই উপস্থিত থাকবে আপনাদের সাদর অভ্যর্থনায় ভরিয়ে দেওয়ার জন্য সকাল থেকেই IMA ভবন হুগলিতে। আমাদের রেডিও জংশন গ্রুপে লাইভ লোকেশন, IMA ভবনের লাইভ লোকেশন আমরা দিয়ে দেব এবং পথ নির্দেশও আবার দিয়ে দেব, আগেও দেওয়া হয়েছে, পুনরায় দিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী রবিবার 4th বর্ষীয় সাহিত্য সম্মেলনে। আজকের মতন শুভরাত্রি।